আমার সবথেকে ভালো লাগলো এই প্রশ্নটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে গ্রহণ করেছে। প্রত্যেকে সৌম্যস থট সাবস্ক্রাইব করবেন। আমি সবাইকে অনুরোধ করব সৌম্যস থট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ সৌম্য দুর্দান্ত প্রশ্ন করে। নমস্কার, আমি সৌম্য। তো আজকে আমাদের সাথে রয়েছে রাজন্যাদি। তো রাজন্যাদির একটা আপকামিং ছবি আসছে, তো সেই সব বিষয়ে তো কথা হবেই এবং আরও অন্যান্য দিক নিয়ে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আর দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। দিদি, তোমার যে উত্থান 21শে জুলাইয়ের যে মঞ্চ, তো সেখান থেকে তুমি পপুলার হয়েছে। আমি যখন প্রথম শুনেছিলাম তোমার যে বক্তৃতা, সেখানে আমার মনে হয়েছিল যে এটার পেছনে একটা দীর্ঘ অনুশীলন রয়েছে। মানে হঠাৎ করেই রাতারাতি বিষয়টা তা নয়। তুমি সোনারপুর থেকে উঠে এসছো, আজকে কলকাতা শহরের একজন মোটামুটিভাবে জনপ্রিয় মুখ, ছবির জগতেও আসছো, হয়তো পরবর্তীকালে আরও বড় ছবি করবে। আসলে রাজন্যা হালদার ছোটোবেলায় কী হতে চেয়েছিল? রাজন্যা হালদার ছোটোবেলায় ওই হয় না যে অনেকেই আমরা দেখবে প্রত্যেকেই ছোটোবেলায় অনেক কিছু হতে চাই। কখনো কখনো ডাক্তার হতে চাই, কখনো কখনো শিক্ষিকা হতে চাই, কখনো কখনো অ্যাস্ট্রোনট হতে চাই, কখনো কখনো ইঞ্জিনিয়ার হতে চাই, অভিনেত্রী, গায়িকা, বিভিন্ন রকমের হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, সবাই সেটা হতে চায়। তো রাজন্যা ছোটোবেলা থেকেই সেরকম বিভিন্ন ইচ্ছা একটার পর একটা স্টেজে পোষণ করেছিল। কিন্তু যাই হোক, রাজন্যা দিনের শেষে কি হতে চেয়েছিল আর কি হয়েছে সেটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ নয়। সবথেকে বড় বেশি গুরুত্বপূর্ণ এখানে যে রাজন্যা মানুষ হতে চেয়েছিল, রাজন্যা হয়তো মানুষের পাশে থেকে সেই মানুষটা হতে পারছে। আর তোমাদের যে ছবিটা, এবং এই ছবিটা হচ্ছে কোথাও গিয়ে বাংলার যে বীর সন্তান শুধুমাত্র বেসিক্যালি ছবিতে একটু ভীরু, একটু এইভাবেই দেখানো হয়, মানে হেরে যাওয়া বাঙালিকেই বেশি পোর্ট্রেট করা হয়। প্রথম বিষয় হচ্ছে যে পাহাড়ের স্বাধীনতা সংগ্রামীর চরিত্র নিয়ে এখনো পর্যন্ত কোনো চলচ্চিত্র বা কোনো সেলুলয়েড স্ক্রিন সেটাকে তুলে ধরেনি। আমরা স্বাধীনতা সংগ্রামী বলতে নেতাজির কথা জানি, আমরা ভগৎ সিংয়ের কথা জানি, আমরা বাঘাযতীন, দেবদার কিছুদিন আগে একটি সিনেমা এসেছিল, খুব বিখ্যাত সিনেমা, দেবদা খুব অসম্ভব সুন্দর অভিনয় করেছে বাঘাযতীন। আমরা গান্ধীজির কথা আমরা সবাই জানি। কিন্তু কোথাও না কোথাও গিয়ে আজকে আমি যে চরিত্রে অভিনয় করেছি, প্রথমেই বলি যে এই সিনেমাটি কিন্তু এই চরিত্রটি কেন্দ্রিক সিনেমা নয় বা বায়োগ্রাফি নয়, কিন্তু এই সিনেমাটি একটি স্বাধীনতার প্রাক্কালের যে প্রেক্ষাপট সেটাকে কেন্দ্র করে দুটো 42 থেকে 47 যে টাইম, একদম সেই টাইম লাইনের দুটো মানুষের ভিন্ন ভাষা, ভিন্ন মতামত এবং সবথেকে বড় বিষয় হচ্ছে ভিন্ন আদর্শ, সেই আদর্শকে কেন্দ্র করে যে একটা কনফ্লিক্ট, যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের সিনেমা। সেই দ্বন্দ্বের মধ্যে চরিত্রের জন্য স্ক্রিপ্টের স্বার্থে কিন্তু আমাদের বীর স্বাধীনতা সংগ্রামী পুতলি তামাং আসছেন, হেলেন লেপচা আসছেন, নর বাহাদুর আসছেন, এবং যে তিনজনের কথা আমি বললাম তারা প্রত্যেকেই কিন্তু পাহাড়ের বীর স্বাধীনতা সংগ্রামী, দার্জিলিং বাংলার পাহাড়ের বীর স্বাধীনতা সংগ্রামী। কিন্তু এখন তো পাহাড় নিয়ে বেশ তাপ উত্তাপ রয়েছে, মানে গোর্খাল্যান্ড ইস্যু, এবং সেইখানে কেউ কেউ বলছে যে পশ্চিমবঙ্গ ভাগ হয়ে যাবে। আমার মনে হয় পাহাড়, তুমি যে কথাটা বলছো, পাহাড় একটা উপেক্ষিতই ছিল না। বিষয়টা কি বলতো, আমি মনে করি যে গোর্খাল্যান্ড ইস্যুটা না, আমার মনে হয় এটা ইনজেক্টেড একটা ইস্যু। এটা সাধারণ মানুষের মধ্যে যতটা না রয়েছে তার থেকে বেশি ঢুকিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। বিজেপির উস্কানিতে আমরা দেখেছিলাম যে বারবার গোর্খাল্যান্ড আলাদা রাজ্য, এই দাবিটা তুলে ধরা হয়েছে। কিন্তু আমার মনে হয়, দেখুন, আমি এই সিনেমাটিকে কেন্দ্র করে কোনো রাজনীতিকরণ করছি না, তবুও আমরা জানি যে সিনেমা সেটাই দেখায় যেটা সমাজ, সেই আর সমাজ কখনো রাজনীতি বহির্ভূত হতে পারে না, সেটা আমরা জানি। রাজনীতি তো একটা পার্ট সিনেমা। একদমই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে এই সিনেমায় আমরা স্বাধীন ভারতের রাজনীতি নয়, বরং ভারত স্বাধীনতা পূর্ব যে ভারতবর্ষের প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে যে রাজনীতি এসেছে সেই রাজনীতিকে আমরা এখানে তুলে ধরেছি। এবং আমার সবথেকে ভালো লাগলো এই প্রশ্নটাই যে পাহাড় নিয়ে বিভিন্ন দ্বন্দ্ব অনেকদিন ধরে রয়েছে, পাহাড় নিয়ে দ্বন্দ্ব রয়েছে, কিন্তু পাহাড়ের মানুষ পাহাড়ের ইতিহাসকে যদি বিস্মৃতির খাতায় পাঠিয়ে দেয় তাহলে সেটা ভুল। সেই যে মানুষ পাহাড়কে ভালোবেসে, সমতলে যে মানুষ পাহাড়কে ভালোবেসে বারবার পাহাড়ের দিকে ছুটে গেছে, তারাও যদি পাহাড়ের ইতিহাসকে বিস্মৃতির পাতায় ফেলে দেয় সেটাও ভুল।
আমরা সেই বিস্মৃতিটা যাতে না ঘটে ইতিহাসের, সেটাই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা এই সিনেমাটা করার সময় 2-2.5 বছরের রিসার্চ, এটা আমাদের ডিরেক্টর প্রান্তিক চক্রবর্তী, পরিচালক, তিনি 2-2.5 বছর ধরে রিসার্চ করেছেন। এবং যখন রিসার্চ করেছেন তখন আমরা বিভিন্ন পাহাড়ি সংগ্রামীদের চরিত্র সম্পর্কে, সেখানকার মানুষের ক্ষেত্র সমীক্ষা যা হয় সেটা আলাপ আলোচনা করতে যখন গিয়েছি, আমরা দেখেছি বেশিরভাগ পাহাড়ি মানুষ, বেশিরভাগ গোর্খা মানুষ, তারা এটা জানেন না যে পুতলি তামাং কে ছিলেন, হেলেন লেপচা কে ছিলেন, নর বাহাদুর কে ছিলেন। এটা আমাদের কাছে খুব অবাক লেগেছে। এটা তো লজ্জারও, মানে একদিক দিয়ে, মানে দেখুন, লজ্জার কি লজ্জার নয় সেটা এখানে বিবেচ্য বিষয় নয়। লজ্জা শব্দটা অনেক বড় শব্দ, কিন্তু আমার মনে হয় যে নতুন প্রজন্ম পাহাড়ে, তারা হয়তো এই বিষয়টা জানতেন না। আমরাও তো জানতাম না, আমরা আজকে খুঁজে বার করেছি, পড়াশোনা করেছি, তাই জানতে পেরেছি। আর একটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, বাংলা মেন স্ট্রিমে খুব একটা পিরিয়ড ফিল্ম হয় না, 1942 থেকে 1947। তো এই যে টাইমটা লাইনটা, তো এখন পাহাড় চেঞ্জ হয়ে গেছে, এখন পাহাড়ে সেটা নেই। তো তোমরা কীভাবে অ্যাচিভ করলে? আমাকে এই প্রশ্নটা কেউ করেনি, আমার খুব ভালো লাগলো তোমাকে এই কারণে যে এই প্রশ্নটা তুমি করেছো, জানতে চাইছো, এবং যারা দর্শক তারাও জানবেন। আমরা যেই গ্রামটিতে শুটিং করেছি, দেখো এটা তো একটা বড় চ্যালেঞ্জ, কারণ সেই সময় ইলেকট্রিসিটি ছিল না, এখন আছে। সেই সময় পাহাড়ের, এখন অনেক পাকা বাড়ি হয়েছে, সেই সময় সব কাঠের বাড়ি ছিল ম্যাক্সিমাম। সেই সময় পাহাড়ে পোল ছিল না, এখন পোল আছে। তো এখন আর তখনের একটা বিশাল ডিফারেন্স রয়েছে। তো সবথেকে বড় বিষয় আমি এটা জানাই যে আমরা যেই টাইম জোনটাকে পাহাড়ে তুলে ধরেছি, যে পিরিয়ডটাকে, সেই পিরিয়ডে কিন্তু পাহাড়ে ব্রিটিশ সরকার, মানে ব্রিটিশ সরকার যারা আমাদের শাসন করতো, রাদার শোষণ করতো, তো তারা কিন্তু সেই সময় পাহাড়ে রাস্তা তৈরি করেছিল সুবিধার্থে নিজেদের, যে তারা যাতায়াত করতে পারে। রাস্তাটা সেই সময় কিন্তু সেমই ছিল, এটা আমি আগে থেকে জানিয়ে রাখি, কারণ যারা সিনেমাটা দেখবে তারা হয়তো ভাববে যে রাস্তা কি করে এত সুন্দর থাকতে পারে। রাস্তাটা কিন্তু সেই সময় আমরা অনেক রিসার্চ করেছি, তারা নিজেদের সুবিধার্থে দার্জিলিংয়ে রাস্তা বানিয়েছিল। এইটা একটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় যে আমাদের যিনি সিনেমাটোগ্রাফি করেছেন মলয়দার এই এত সুন্দর মানে ছবির কাজ, এত সুন্দর এডিটিংয়ের কাজ। আমি একটা বিষয় বলি যে এই সিনেমাতে কিন্তু ভিএফএক্স ব্যবহার করা হয়নি একটা দুটো জায়গা ছাড়া। পুরো সিনেমাটা তৈরি করতে আমরা কিন্তু একটা দুটো জায়গা ছাড়া ভিএফএক্স ব্যবহার করিনি। এটার কারণ কি? মানে প্রযুক্তি তো এসে গেছে, তোমরা এই সুবিধাটা নিলে না? কারণ আমরা যেই জায়গাটাতে শুটিংটা করেছিলাম, যেই জায়গাটাতে, সেইখানে কিন্তু এত বেশি ইলেকট্রিসিটি বলো, ইলেকট্রিক পোল বলো, ইলেকট্রিক তার বলো, এত বেশি মানে এত আধিক্য ছিল না তার। এবং আমরা যেই গ্রামটিতে, রিম্বিক বলে একটি গ্রামে আমরা শুটিং করেছিলাম, গ্রামটি এত সুন্দর যে সেই গ্রামের সেট কিন্তু আমরা তৈরি করিনি। আমরা সেই গ্রামে একটি বাড়ি আছে, যেই বাড়িটি সেই গ্রামেরই একজন তিনি আমাদেরকে দিয়েছিলেন যে সিনেমাটা শ্যুট করার জন্য সেট। সেই বাড়িটা একদম খালি ফাঁকা বাড়ি ছিল, তার ভেতরে আর্ট যা যা ডিজাইন করতে হয় সেগুলো আমি করেছিলাম নিজে। এবং যা যা আমাদের প্রয়োজনীয়, সেই সময় প্রয়োজনীয় জিনিস, সেগুলো আমরা রিসার্চ করে করে অনেক দিন ধরে খুঁজে নিয়ে আসা। মাদলের ব্যবহার, সারেঙ্গির ব্যবহার, সেই সময়ের ব্যবহৃত ডিবরি বলে, মানে লম্ফ, সেটার ব্যবহার, তারপর খুকরি, টোকরি যেটাতে চা তোলা হয়, তারপর হামানদিস্তা থেকে শুরু করে বিভিন্ন বিষয় আমরা সেই নেপালি কালচার, গোর্খা কালচার, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম এই সিনেমাতে। বহু চরিত্র তো হয় যেগুলো আমরা চারপাশে দেখতে পাই, আর সেরকম তো চরিত্র, এই চরিত্রটা নয়, এই চরিত্রটা অনেক আগের, তোমার কোনো রেফারেন্স পয়েন্ট ছিল না। তো এই বিষয়টাও তো তোমার একটা, মানে আমার তো মনে হয় যে এই চরিত্রটা খুব পোক্ত অভিনেত্রী না হলে করাটা খুব চাপের। মানে না, আমি বলি সেটা হচ্ছে যে পুতলি তামাংয়ের সম্পর্কে আমরা জিমখানা লাইব্রেরিতে এবং ডিস্ট্রিক্ট লাইব্রেরি দার্জিলিংয়ের 2 পাতা পেয়েছিলাম, একই লেখকের 2টো পাতা। এবং সেই 2 পাতায় তার যে ছবিটি ছিল, সেই ছবিটি ছিল তার 60 বছর, 50 থেকে 60 বছরের ছবি, মানে এজেড লুক। আমি যে চরিত্রটি করেছি, আমি সেই পুতলি তামাং 26-27 বছর বয়সে যখন ভারত ছাড়ো আন্দোলন করছেন পাহাড়ে, সেই সময়ের চরিত্র করেছি। তো আমাদের কাছে রেফারেন্স হিসাবে কোনো অবয়ব ছিল না, আমাদের কাছে রেফারেন্স হিসাবে তার দৈহিক গঠন ছিল না, শুধু আমাদের কাছে রেফারেন্স হিসাবে ছিল যে তিনি একজন গোর্খা মহিলা, এইটুকু ছিল। এবং তার মধ্যে যে আগুন, তার মধ্যে যে এই যে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে আসবো, কেড়ে নিয়ে আসবো, এই মনোভাব, সেইটুকু ছিল।
এর জন্য পুরো সম্পূর্ণ ক্রেডিটটা যায় আমাদের যিনি সাজিয়েছিলেন, যিনি আমাদের মেকআপ আর্টিস্ট ছিলেন, সুরজিৎ দা এত সুন্দরভাবে আমার চরিত্রটাকে ফুটিয়ে তুলতে পেরেছেন যে একজন মঙ্গোলয়েড ফেস, আমার মঙ্গোলয়েড ফেস নয়, আমি প্লেনের সমতলের একজন মেয়ে, তো সেইখানে এত সুন্দর আমার মুখটা ওখানে একদম অ্যাপ্রোপ্রিয়েট একজন গোর্খা মহিলার মুখ হয়েছে, তার জন্য অবশ্যই তাকে অসংখ্য ধন্যবাদ। আর পড়াশোনা তো ভীষণ করতে হয়েছে, যে পুতলি তামাংয়ের আদব কায়দা সেগুলো আমাদেরকে জানতে হয়েছে। তিনি কার্শিয়াংয়ের একজন মহিলা ছিলেন, তো কার্শিয়াংয়ে থেকে আমরা অনেক পুরনো মানুষদের সঙ্গে যোগাযোগ করেছি, ইনফ্যাক্ট আমরা পুতলি তামাংয়ের বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করেছি, তাদের সঙ্গে কথা বলেছি, তো সেইগুলো আমাদেরকে জোগাড় করতে হয়েছে। এই ফিল্মের ল্যাঙ্গুয়েজ নেপালিই রেখেছি, আমরা চেঞ্জ করিনি, আমরা ডাব করিনি আমরা, কিন্তু সাবটাইটেল আমরা বাংলায় রেখেছি, কারণ আমাদের যারা সমতলের, যেহেতু পাহাড় আমাদের পশ্চিমবঙ্গের পাহাড়, সমতলের মানুষ যাতে কানেক্ট করতে পারে, তারাও যাতে জানতে পারে সেই কাহিনী, তাই জন্য আমরা বাংলায় সাবটাইটেল রেখেছি। তুমি যখন এরকম একটা প্রতিবাদী চরিত্র করছো এবং তুমি নিজেও একটা প্রতিবাদী চরিত্র, তো ঢোকাটা কি খুব সহজ হয়েছিল? এবং আরেকটা জিনিস আমি ইয়ে করছি, এই যে স্বাধীনতা, যে কত কষ্ট করে একটা স্বাধীনতা এসছে, এবং তারপর আমরা দেখছি যে ভারতের সংবিধানই একটা প্রশ্নের মুখে। এই গল্প আমরা শুনি, এই সিনেমাটিতে সেরকমই একটি গল্পও রয়েছে। আমরা কিন্তু সবসময় যারা বীর সন্তান, বীর সংগ্রামী, তাদের কথা মনে রাখি, এবং আমরা কিন্তু কোথাও না কোথাও যারা এই বীর সংগ্রামী ছিলেন তাদের প্রত্যেককে মনে রাখি না, কয়েকজনকে মনে রাখি। কোথাও ওই নেতাজি, মহাত্মা গান্ধী, এরপর খুব একটা আমাদের সেই একদমই তাই। এবং আমরা যদি মানে রিসার্চ করি বা ইতিহাস ঘেঁটে দেখি, কয়েক হাজার স্বাধীনতা সংগ্রামী তাদের প্রাণ বলিদান দিয়েছে। এই সিনেমা আমাদের ভারতবাসীকে হয়তো ভাবাবে যে শুধুমাত্র যতটুকু আমরা জানি ততটুকু ইতিহাস, এরকমটা নয়। ইতিহাস অনেক বৃহত্তর ইতিহাস, অনেকের বলিদান রয়েছে, অনেকের ত্যাগ রয়েছে সেই ইতিহাস তৈরি করার জন্য। এবং আজকে যে ভারতবর্ষের, স্বাধীন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে তোমাকে ইন্টারভিউটি দিচ্ছি আমি, সেই স্বাধীন ভারতবর্ষ থাকতোই না যদি না পুতলি তামাংদের মতো চরিত্রটা থাকতেন। আর এই ছবিটা করতে গিয়ে কোথাও কি দেশকে দেখার যে পার্সপেক্টিভ, সেটা কি চেঞ্জ হয়েছে? মানে 100 বার চেঞ্জ হয়েছে, কারণ এই ছবিতে একটি ডায়লগ রয়েছে যে আমাদের ক্রোধ কখনো আমাদের ধর্মের থেকে বড় হতে পারে না, আর আমাদের ধর্ম মানে সেটা মনুষ্য ধর্ম, সেটা সত্য। জীবনে 3টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চন্দ্র, সূর্য এবং সত্য। ভারতীয় সংস্কৃতি, আমি এতক্ষণ ধরে ভারতের ইতিহাসের কথা বললাম। এই সিনেমার যদি 3টি স্তম্ভ থাকে, আমি মনে করি 3টি স্তম্ভ আছে। একটা যেরকম ভারতের ইতিহাস রয়েছে, একটা রয়েছে ভারতীয় সংস্কৃতি, আদি সংস্কৃতি, সনাতনী সংস্কৃতি। ভারতীয় সংস্কৃতি কি, সেইটাই এই সিনেমার মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তোমার পলিটিক্যাল একটা আইডেন্টিটি আছে বলে আমি তোমার প্রশ্নটা করছি, তুমি নাও উত্তর দিতে পারো। সেটা হচ্ছে 24-এর লোকসভা নির্বাচনে কি মনে হচ্ছে? মানে ইন্ডিয়া জোটটাও ঠিক যে দানা বাজছে ঠিক তা নয়। জ্যোতি বসুকে একবার মানে প্রধানমন্ত্রী হওয়ার ইয়ে হয়েছিল, কিন্তু হতে পারেননি তিনি, এবং তিনি বলেছেন যে এটা একটা ঐতিহাসিক ভুল। তো বাঙালি কি দেখতে পাবে যে বাঙালি মুখ্যমন্ত্রী একজন আবার প্রধানমন্ত্রী? দেখুন, আমার মনে হয় যে সেটা সময় বলবে, সেটা অবশ্যই সাধারণ মানুষ উত্তর দেবে। পশ্চিমবঙ্গের মানুষ যে ভালোবাসায়, যে বিশ্বাসে বর্তমান সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে গ্রহণ করেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে ভালোবাসায়, যে বিশ্বাসে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে আগলে রাখতে পেরেছেন, সেই উত্তর আমার মনে হয় যে ভারতবর্ষের মানুষ আগামী লোকসভা ভোটে দেবে, এবং সেটা আমার মনে হয় ভারতবর্ষের মানুষের উপর ছেড়ে দেওয়া উচিত, কারণ আগামী দিন কি হবে সেটা সময় কথা বলবে। 42 আমি আশাবাদী। আর তুমি মমতা বন্দ্যোপাধ্যায় খুব কাছ থেকে দেখেছো, মানে উনিও একভাবে উঠে এসছেন, তো কি শিখেছো? বা আজকেও কত ফাইট করে যাচ্ছেন, এই যে কেন্দ্রের টাকা না দেওয়া, এইসব নিয়ে তিনি লড়াই করছেন। না, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিদ্রোহী মানসিকতা, যে বিপ্লবী চরিত্র, এবং সত্যের জন্য অন্যায়ের বিরুদ্ধে বারবার তার যে কণ্ঠ তুলে সাধারণ মানুষকে আগলে রাখার মনোভাব, এইটা না আমাকে খুব ভাবায়। এটা আমাকে ভীষণ ভীষণ জাগ্রত করে, আমার ভেতর থেকে আমাকে এক রকমের স্পৃহা দেয়। তো সেই স্পৃহা থেকে আমি বলতে পারি যে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংগ্রাম, সেই সংগ্রাম কিন্তু একটা দীর্ঘ ইতিহাস, বাংলার ইতিহাস তথা ভারতবর্ষের ইতিহাস।
তো এবং সেই কোনো বাঙালি মহিলাকে এইভাবে বোধহয় মানে আমরা একদমই তাই। এর পূর্বে আমরা বাঙালি মহিলা না দেখেছি, আমরা মাতঙ্গিনী হাজরাকে দেখেছি, প্রীতিলতাকে দেখেছি, কিন্তু আমরা দেখেছি মানে কি আমরা ইতিহাসের পাতায় দেখেছি, মানে চাক্ষুষ দেখা না নিজের চোখের সামনে একজন বাঙালি মহিলাকে অন্যায়ের বিরুদ্ধে লড়তে দেখা, সেটা আমাদের প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমরা দেখেছি। এবং তিনি আরও প্রচুর মহিলাকে ক্ষেত্রে অনুপ্রেরণা দিয়েছেন, সেটা শুধু বাংলার বলবো না, ভারতবর্ষের প্রচুর মহিলাকে তিনি এনকারেজ করেছেন। মনে হয় যে আমরা রাজনীতির ময়দান ছেড়ে যাব না, সেটা সবথেকে বড় বিষয়। রাজনীতির ময়দান থাকি বা সিনেমার ময়দানে থাকি কিংবা সেলুলয়েড স্ক্রিনে থাকি, যেখানেই থাকি না কেন, আমার মনে হয় সত্য, সৎ উদ্দেশ্য, এগুলো ছেড়ে যাব না। দুটোকে ব্যালেন্স করা তো খুব কঠিন। মানে আমার মনে হয় একজন শিল্পী তিনি একাধারে একজন রাজনীতিবিদ হতে পারেন, তার নিজের শিল্প সত্তাও ফুটিয়ে তুলতে পারেন তার নিজের কর্মক্ষেত্রের মাধ্যমে। তো এটা তো অবশ্যই সম্ভব। বাংলা সিনেমার জগতের যদি কথা এখানে আসে, অবশ্যই প্রসেনজিৎ দা মানে বুম্বাদার কথা যদি বলি, বুম্বাদা, আমরা ছোটোবেলায় বুম্বাদা মানে একটা সময় ছিল যে আমরা শুধু হাঁ করে দেখতাম যে একটার পর একটা সিনেমা, একটার পর একটা সিনেমা, এবং সেই সিনেমায় বুম্বাদা বছরে মনে 10-12টা সিনেমা রিলিজ এবং অসম্ভব দুর্ধর্ষ ভাবনা চিন্তায় তখন আমাদের কল্পনাতে বুম্বাদা আসতো, অসম্ভব দুর্ধর্ষ কল্পনাতে আসতো বুম্বাদা। বিভিন্ন ঠিক চলে আসবে এসে মেরে মানে সবাইকে একদম মানে আমাদের কাছে ধরো কোনো হিরো ক্যারেক্টার, ভালো ক্যারেক্টার মানে সেটা শক্তিমানের মতো ক্যারেক্টার মানে সেটা বুম্বাদা। তারপরে বাংলা সিনেমার দেবদা, জিৎদা, তাদের যে উত্থান এবং তারা অসম্ভব ভালো ভালো সিনেমা এখনো পর্যন্ত তারা দিয়ে যাচ্ছেন আমাদেরকে, সাধারণ মানুষকে। সৌমিত্রবাবু প্রত্যেকে দুর্ধর্ষ অভিনয় করেছেন এবং একের পর এক অসম্ভব সুন্দর সিনেমা আমাদেরকে দিয়ে গেছে। পাশাপাশি অনেকে ছিল, যেমন অনুপ কুমার, তরুণ কুমার, উৎপল দত্ত, মানে প্রত্যেকে, অনেকের নাম আমি কার নাম বাদ দিয়ে কার নাম বলবো। বাংলা সিনেমার জগৎটাই এত সমৃদ্ধ একটি জগৎ না। একটা কয়েকদিন আগে সালমান খান এসেছিলেন আমাদের ফিল্ম ফেস্টিভ্যালে, তিনি একটি কথা বলেছেন যে বাংলা ইন্ডাস্ট্রি একসময় বলিউডকে চালাতো। এবং তুমি দেখবে বাংলায় বেশ কিছু সিনেমা সেগুলো হচ্ছে তোমার হিন্দিতে রিমেক হতো। মানে আমি বলছি উত্তম কুমার একটা সিনেমা ছিল নিশিপদ্ম, সেটা কিন্তু শক্তি সামন্ত সিনেমাটা করেছিল অমর প্রেম, যেটা রাজেশ খান্না। ওই যে অনেক ভালো ভালো গান আছে, যে কুছ তো লোক কহেঙ্গে লৌকা কামি হে কহে না। তারপর আমাদের রাখি গুলজার আর অমিতাভ বচ্চনের ওই সিনেমাটির হিন্দি ডাব হয়েছে, মানে বরসাত কি এক রাত আর অনুসন্ধান। তো অনেক বাংলা সিনেমা তখন আমাদের, এখন যেই প্রবণতাটা রয়েছে যে সাউথ ইন্ডিয়ান মুভি থেকে হিন্দি মুভি, যে প্রবণতাটা এখন রয়েছে, সেটা আগে আমরা বাংলা সিনেমার ক্ষেত্রে দেখতে পেতাম। এবং বাংলা সিনেমা শুধু বলবো না, মানে বাংলার ইন্ডাস্ট্রির, সেটা গান হোক সিনেমা হোক, একজন বড় বড় শিল্পী, তুমি একজনের নাম বলো যে মানে জিজ্ঞাসা করছে, সত্যজিৎ রায়, মীনাক্ষী ঋত্বিক ঘটক, এটা তো পুরো মানে গোটা ওয়ার্ল্ডকে, কিশোর কুমার, মানে তুমি একজনের নাম বলো, তারা প্রত্যেকেই বাংলার মাটি থেকে উঠে আসা, বাংলার মাটি। সলিল চৌধুরী, একদমই তাই, সলিল চৌধুরী আমাদের গায়ে কাটা দেয়। এখন আমরা গণসঙ্গীত বলতে যার কথা বুঝি, বা আমরা সংগ্রামের আর এক নাম যাকে বুঝি, সলিল চৌধুরী। তো একজনের নাম এখনো আছে, অরিজিৎ সিং এখন এই মুহূর্তে যিনি বলিউড কাঁপাচ্ছেন। তুমি যে দলটা করো সেটা অনেক বিরোধীরা অনেক প্রশ্নচিহ্ন তোলে, এবং আমার খুব ভাল লাগে যে বাকি বক্তাদের থেকে তুমি খুব হাসি মুখে তাদেরকে জবাব দাও। এই যে তোমার মুখে এখনো হাসি লেগে রয়েছে, মানে এইটা কীভাবে করো? মানে হাসিতেই কি জয় করার চেষ্টা করে নাও যে বাদ বাকিদের? জীবনটা অনেক ছোট, জানো তো, এই জীবনেই সবটা দেখে যেতে হয়, সবটা রেখে যেতে হয়। আমি একটা জিনিস খুব উপলব্ধি করেছি যে আমার মনে হয় যে এই মহাকালের সামনে আমরা কিন্তু তুচ্ছ। তো সেই তুচ্ছ জীবন নিয়ে যদি এখন আমি কারোর সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ি, তাহলে আমার সময় নষ্ট, এবং সবথেকে বড় বিষয় তারও সময় নষ্ট, কারণ আমার জন্য তাকেও ঝগড়া বিবাদে জড়াতে হবে আমাকে নিয়ে। তো যতটা হেসে খেলে থাকা যায় ততটাই ভালো, কারণ দুঃখটা আমাদের জীবনে অনেকটা জুড়ে থাকে, কিন্তু সুখটা আমরা সবসময় দেখেছি ক্ষণিকের হয়। তা আমি মনে করি হাসিতে, খুশিতে এবং সুখে থাকাটাই উচিত। কুছ তো লোক কহেঙ্গে লোগোं का काम है कहना। আরে সীতা ভিয়া বদনাম হুই থি, যে দেশে সীতা বদনাম হয় সেই দেশে কোনো মহিলা সম্পর্কে বা যে কারোর সম্পর্কে কোনো কুমন্তব্য, অপপ্রচার, কুপ্রচার করা হবে না, এটাই অস্বাভাবিক। অবশ্যই প্রত্যেকে সৌমস থট সাবস্ক্রাইব করবেন। এবং আমার মনে হয় যে 26 জানুয়ারি আমরা 1945 বিহাইন্ড দ্য মাউন্টেন্স দেখতে যাব। এই সিনেমা এই কারণে দেখব যে এই সিনেমায় আমরা আজকে যে ভারতবর্ষের স্বাধীনতার
আনন্দ চেটেপুটে একদম আস্বাদ করছি। সেই স্বাধীনতার পেছনে যাদের অবদান রয়েছে, যাদেরকে আমরা বিস্মৃতির পাতায় পাঠিয়ে দিয়েছিলাম, তাদেরকে তুলে ধরা। এই সিনেমায় একটি সুন্দর গান রয়েছে, সেটিও শুনবেন। গানটা একটু শোনো। গানের একটা লাইন আমি শোনাচ্ছি, কারণ গানটা পরে কপিরাইট পড়ে যাবে না তো? না না না, পরে রিলিজ হবে। তো तिसले राम रो लाजा यो देश मेरो यो देश मेरो। দাদা, তোমার প্রথম ছবি এবং প্রথম ছবি হচ্ছে পিরিয়ড ফিল্ম বাংলায়, যেটা বাংলায় পিরিয়ড ফিল্ম খুব কম হয়, কারণ হচ্ছে যে বলা হয় যে এখানে রিকভারিটা কম, সেরকম দর্শক নেই। কিন্তু আমরা দেখি উল্টো দিকে বলিউডে সঞ্জয় লীলা বানসালি বা রাজামৌলি সাউথে এরা এই ছবিগুলো করছে। তো তুমি প্রথম ছবিতেই এত বড় অ্যাটেম্প নিয়েছো কেন? প্রথম কথা হচ্ছে, এটা আমার প্রথম ছবি নয়। আমার প্রথম ছবি আমি প্রায় 3-4 বছর বয়সে কাগজ পেনে এঁকেছিলাম, ঠিক আছে? তো বাড়ি ঘর সুন্দর করে, যেরকমভাবে বাচ্চারা আঁকে। আমার প্রথম সিনেমা এটা, বড় সিনেমা। তো মজা করলাম এটা একটু, যাই হোক, প্রথম সিনেমা। এবার তোমার প্রশ্নটা আমার অত্যন্ত ভালো লাগলো, বিশ্বাস করো। আমি এতগুলো ইন্টারভিউ দিচ্ছি, এরকম প্রশ্ন কেউ করেনি, ধন্যবাদ সেটার জন্য। দেখো, এটা আমি বিশ্বাস করি না, তুমি যাদের যাদের নাম নিলে, ভানসালি থেকে শুরু করে যাদের নাম নিলে, এটা একটা বিরাট ব্যাপার আর কি। তারা করেন পিরিয়ডিক ছবি। আসলে পিরিয়ডিক মানে কিন্তু সব সময় যে বিরাট সেটের প্রয়োজনীয়তা, বিরাট লাইট, বিরাট আর্ট, এটা নয়। পিরিয়ড মানে, আমি যদি একটা উঠোনের গল্প বলি, যে উঠোনটা একটা বাড়ির উঠোন, যার উঠোনটা 1945 সাল, সে উঠোনটাও তো একটা পিরিয়ড ওই সময়। তো আমাদের ক্ষেত্রে আমরা সেরকম একটা গ্রামের গল্প বলেছি, একটা বাড়ির গল্প বলেছি। তো আমাদের বিরাট সেটের প্রয়োজনীয়তা ছিল না, এবং সেটা আমরা স্ক্রিপ্ট করার সময় ভেবেছিলাম যে আমি একটা পিরিয়ড ছবি বানাবো। তোমার প্রশ্ন আমার এই কারণে ভালো লাগে, কারণ পিরিয়ড ছবির ক্ষেত্রে আমাদের আর্ট বা খরচাপাতি প্রচুর বেশি লাগে। কিন্তু আমার কনস্ট্রেন্টগুলো আমার কাছে জানা ছিল যে আমি এমন একটা পিরিয়ড ছবি বানাবো, যে পিরিয়ড ছবিতে আমার বিশাল কিছু করতে হবে না, আমি মস্তিষ্ক দিয়ে অনেক কিছু খুলতে পারবো। এবং দ্বিতীয়, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, এর জন্য আমি ধন্যবাদ দেবো রাজন্যাকে, কারণ অনেকেই বলছে যে রাজন্যা এই ছবিতে অভিনেত্রী, রাজন্যা এই ছবিতে গান গেয়েছে। রাজন্যা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেটা হচ্ছে রাজন্যা আর্ট ডিরেক্টর এই ছবিটার। রাজন্যা এবং সূর্য বলে একজন ভাই আছে, তারা দুজন মিলে করেছে। এবং যে আর্টটা তারা করেছে, সেই আর্টটা একটা বাড়িকে কীভাবে জীবন্ত করে তোলা যায় এবং ওই সময়ে পৌঁছানো যায়, সেটা আমরা ট্রেলারেও দেখেছি। সেটার জন্য আমি রাজন্যাকে কুর্নিশ জানাই। আমাদের তো প্রজেক্টটা ইন্ডি প্রজেক্ট, মানে ইন্ডি প্রজেক্টে এই ধরনের অ্যাটেম্পট আমি দেখেছি খুব একটা কেউ নিতে চায় না। আমার এই কারণে ছবিটা সব থেকে বেশি আগ্রহ তৈরি হয়েছে, ইন্ডি প্রজেক্ট এরকম কেন? মানে ইন্ডি ছবিতে একটা সুন্দর প্রেমের গল্প, একটা রাজন্যাদি খুব মানে দারুণ ফেসও রয়েছে, তুমি সেটা ইউজ করতে পারতে। মানে হ্যাঁ হ্যাঁ, খুব খুব দারুণ প্রশ্ন করছে, সত্যি কথা। মানে এটা মারাত্মক একটা সুন্দর গান আসতো, মানে কলকাতা বা বোলপুর শান্তিনিকেতনে গিয়ে একটা সুন্দর গান শ্যুট করা যেত। আচ্ছা দেখো, কিছু তো একটা বিকল্প করার ভাবনা আমার মধ্যে ছিল, বাট বিকল্প বা ব্যতিক্রমী মানে এমন নয় যে আমি এমন কিছু একটা ব্যতিক্রমী করিনি যেটা মানুষের বোধগম্য হবে না। খুব সরল সাদা গল্পের, আমি বারবারই সব জায়গায় বলছি যে গল্পের কন্টেন্ট প্রচণ্ড ডিপ, কিন্তু আমরা যে মেকিং স্টাইল রেখেছি সেটা খুব সরল, আমাদের সংলাপ খুব সরল, যেটা কারোর বুঝতে অসুবিধা হবে না। এবং ইন্ডি প্রজেক্টের ক্ষেত্রে অবশ্যই আমি যেটা বারবার বলছি যে আমি ইন্ডি প্রজেক্টের ক্ষেত্রে কেন এটা নামাতে পারলাম, চ্যালেঞ্জ ছিল, প্রচুর চ্যালেঞ্জ। আমি দেখেছি অনেক সময় একটা বন্ধ হয়ে যায়, কারণ ইন্ডি প্রজেক্টটা পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে মানির উপর। মানি যখন আবার আসে তখন আবার স্টার্ট হয়, আবার বন্ধ হয়ে যায়, এটা একটা হ্যাপাজার্ড হয়। এবং সেইখানে তোমার পুরো টিমটাকে চার্জ আপ করা, সেটা হচ্ছে সব থেকে বেশি ডিফিকাল্ট, কারণ আমি অনেক ইন্ডি প্রজেক্ট করেছি বলে। আচ্ছা, তোমার প্রশ্নগুলো খুব রিয়ালিস্টিক, বাস্তববাদী। যেভাবে আমরাও এতটা রিয়ালিস্টিক ছিলাম বলে আমরা ছবিটা নামাতে পেরেছি, কারণ আমরা 2 বছর ধরে হোমওয়ার্ক করেছি। এবং আরেকটা যেটা বলতে হয় যে সবার, তুমি বললে যে বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারটা, এক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে এন্টায়ার টিম ছিল তাদের কোঅপারেশন ছাড়া হতো না। আমরা ইন্ডি প্রজেক্ট হিসাবে শুরু করেও এই কোঅপারেশনের মাধ্যমে এটা একটা মানে আমাদের বড় প্রোডাকশনের মতো হয়ে গেছে, কারণ আমাদের সবার কোঅপারেশনের জন্য। মানে আমার যদি কোথাও গিয়ে মনে হয়েছে যে বাজেটটা এক্সিড করে যাচ্ছে আমার প্রোডাকশানে, সেটা হয়েছে, না হওয়ার কিচ্ছু নেই। কিন্তু তার জন্য আমাকে কেউ এসে বলেনি যে এখন বাজেটটা একটু এক্সিড করছে বলে তুমি এখন ছবিটা বন্ধ করো বা 2 সপ্তাহ বাদে শুরু করো, নট দ্যাট। এইটার কারণটা একটা হচ্ছে, আবারও বলছি, যে গল্প যদি সবাইকে ছোঁয় না, আসলে তো সবাই ক্রিয়েটিভ লোক। 12 ফেল, মানে তুমি যদি দেখো 12 ফেল, যেটা মনে হয় হটস্টারে আসার পর আবার খুব ভীষণভাবে মিম ছড়াচ্ছে বা হচ্ছে, আলটিমেটলি কিন্তু স্টোরিটাই বললো, মানে সেখানে কোনো সুপারস্টার বা এই যে বিষয়টা আবার নস্যাৎ করে দিল। দিনের শেষে গল্প কথা বলে, গল্পই চরিত্র, গল্পই হিরো, গল্পই হিরোইন। হ্যাঁ, এখানে কোনো মানে
কেউ এর থেকে বড় হতে পারে না, ডিরেক্টরও গল্পের থেকে বড় হতে পারে না। তো আমাদের কাছে বিশ্বাস ছিল আমাদের গল্পটা, এবং আমাদের গল্পটা আমাদের অ্যাক্টর অ্যাক্ট্রেস থেকে শুরু করে, আমাদের টেকনিশিয়ানস থেকে শুরু করে, আমাদের ক্যামেরা পার্সন থেকে শুরু করে, আমাদের মিউজিক করা থেকে শুরু করে প্রত্যেকের মনে গেঁথে গেছিল। মিউজিকের মধ্যে ওই পাহাড়ের ছোঁয়াটা আছে, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগছে, যে টিউনটা। হ্যাঁ, আমিও তো সারাক্ষণ ওটা গুনগুন করছি, কারণ আমি এটা নিয়েও আমরা খুব চ্যালেঞ্জ ফেস করেছিলাম, কিন্তু আমরা উতরে গেছি আর কি। আমরা বারবারই বলছিলাম যে মিউজিকটা করতে হবে, কাকে দিয়ে করে, দেখো এক কনস্ট্যান্ট বাজেট। আমি তো এখন আমার ইচ্ছা ছিল, আমি ওপেন ইয়েতেই বলছি, আমার প্রচণ্ড ইচ্ছা ছিল এই মিউজিকটা করাবো শান্তনু মৈত্র স্যারকে দিয়ে। আমি তো মানে পণ্ডিত একজনকেই ভেবেছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম যে ওই এখনই ছোঁয়াটা সম্ভব নয়, কিন্তু দেখা যাক শান্তনু মৈত্র লাইট আমরা কাউকে পাই কিনা। তো সেটা করতে করতে আমরা শান্তনু মৈত্র লাইট, দেবাঞ্জন যে মিউজিক করেছে অপূর্ব, এবং সেক্ষেত্রেও আমরা টিম, এই যে টিম, যে আমাদের ছবিতে ঋতদা কাজ করেছে, ঋতদা ওরকম একজন মানুষ হয়ে, সাংবাদিক হয়ে, অভিনেতা হয়ে তিনি মিউজিক সেটে বসেছিলেন। আমি, রাজন্যা বা আমার টিমের অন্যরা বসেছে, আমরা নিজেদের এখনও খুব ক্ষুদ্র মনে করি, বা ঋতদার মতো মানুষ যে ওই জায়গায় চলে গেছে। ছবি পরিচালনাও করেছে, হ্যাঁ পরিচালনাও করেছে, সাংবাদিক, পরিচালক এবং নিজে একজন শিক্ষক, তিনি বসে থেকে ইনপুটস দিয়েছে। এবং দেবাঞ্জন যে মিউজিক করেছে এবং অয়ন যে প্রোগ্রামার ছিল, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশ্বাস করি যে টিম ওয়ার্কটা যদি ভালো হয় তো সেক্ষেত্রে ভালো হয়, টিম যদি ভালো থাকে তাহলে অনেক ছোট প্রতিকূলতাকে কাটিয়ে তুমি বড় কিছু জয় করে আনতে পারো। সেটাই আমরা করতে পেরেছি আমাদের টিমের জন্য, এবং অবশ্যই টিমের ক্যাপ্টেন হিসেবে আমি নিজে একটু হালকা ক্রেডিট নিচ্ছি, এখনই নিয়ে নিচ্ছি। আমি বিশ্বাস করি সিনেমাটা যখন হবে আরও বেশি আমরা সবাই মিলে আনন্দিত হবো। তোমার প্রশ্নগুলোকে আমি বারবার বলছি থ্যাংক ইউ, এরকম প্রশ্ন করার জন্য। এত রিয়ালিস্টিক প্রশ্ন বলে আমার উত্তর দিতে ভালো লাগছে। মানে সব জায়গায় এসে কেন এই চরিত্রটা ভাবা হলো, সে তো হয়েছে, কিন্তু এই যে একটা ইন্ডি ফিল্মের বা প্রথম শুরুর এই প্রশ্নগুলো, এটা আমি তোমাকে খুব কানেক্ট করতে পারছি, এবং আশা করছি তুমি ইন্টারভিউ করছো, পরের ছবিতে তুমি যদি আমাদের সাথে কানেক্ট হও, মনে হয় যারা এই রিয়ালিস্টিক ব্যাপারগুলোকে বোঝে তারা আমরা একসাথে ছবি করলে আরও ভালো হবে। আসলে তো ছবি শেষ পেয়ে সমাজের কথা বলবে। আমি যদি সমাজকে না ছুতে পারি, মানুষকে ছুতে না পারি, আমার কোনো দিন ড্রিম নেই ফিল্ম মেকার হিসেবে আমার নায়কের গলায় গাঁদা ফুলের মালা বা রজনীগন্ধার মালা ফার্স্ট ডেতে পড়বে, একদমই আমার কোনো এতে উৎসাহই নেই। আমার উৎসাহ আছে ছবিটা বেরিয়ে মানুষটা এসে আরও চারজনকে বলবে ভাই কি একটা ভালো ছবি হয়েছে, প্লিজ গিয়ে দেখে আয়। তো আমার যেটা লক্ষ্য, আমি সেই লক্ষ্যের জন্য যেভাবে যেতে হয় গেছি। লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে বাংলা ছবিতে পাহাড় খুব একটা আসে না। পাহাড় দেখা যায় যে হিরো হিরোইন নাচে খুব সুন্দর ছোটো ছোটো ড্রেস পরে, আর আরেকভাবে পাহাড় আসে, সেটা হচ্ছে অঞ্জন দত্তের ছবিতে, যেখানে বহু লোক মিলে জটলা করে আর মদ খায়, তারপর একটা কেস সলভ করে। তুমি পাহাড় নিয়ে ছবি করছো। এবং আরও একটা প্রশ্ন জুড়ে দিচ্ছি, এই যে ছবিটা, এই ছবিটা কি আমাদের যে ভারতবর্ষ সেটাকে কি নতুন করে চেনাবে? এই যে সংগ্রাম, এই যে এত কষ্ট করে স্বাধীনতা পাওয়া গেছে, এবং তারপর আবার 15ই আগস্ট আমরা মিম শেয়ার করি যে আমরা কি সত্যিই স্বাধীন? প্রথম প্রশ্নের উত্তরটা দিই, পাহাড় তুমি যে পার্সপেক্টিভগুলো বলেছো একদম সত্যি কথা। আমি কোনো পরিচালককে ছোট না করে, কোনো লেখককে ছোট না করে আমি এটাই বলছি, পাহাড় মানেই একটা রোম্যান্টিসিজম, পাহাড় মানেই একটু বিলাসিতা, পাহাড় মানেই একটু অবসর, এই ধারণাগুলো আছে। এবং পাহাড় মানে আরও 2-3টে জিনিস আছে, তুমি হয়তো তোমার পরে রাতে মাথায় আসবে। এক হচ্ছে পাহাড় মানেই হচ্ছে দারোয়ান, পাহাড় মানেই হচ্ছে গাড়ির ড্রাইভার, পাহাড় মানেই হচ্ছে ট্যুর গাইড, ঠিক আছে? তো এই গতে বাধাগুলোকে আমি প্রথমেই ভেবেছিলাম, যখন ছবিটা করব তখনই ভেবেছিলাম যে আমি পাহাড় নিয়ে যখন একটা ছবি করব, আমি পাহাড়ের অন্য কিছু বলার চেষ্টা করব। তো সেটা আমার ভাবনায় ছিল। তো আমি এই পয়েন্টটা, তুমি যে প্রশ্নটা করলে, আমি জানি না কী ভালো লাগছে তোমার প্রশ্নগুলো, যে আমি এগুলোই ভেবেছিলাম। আমার কাছেও মনে হতো পাহাড় মানেই শুধু এইগুলো দেখানো হয় কেন। তো আমি এটা থেকে বেরোতে চেয়েছিলাম। রাজনৈতিকভাবেও দেখো পাহাড় কিন্তু উপেক্ষিত, মানে এখন তো আরও বেশি তাবুত্তাবি, গোর্খাল্যান্ড ইস্যু, পশ্চিমবঙ্গ দুটো ভাগ হয়ে। আমি যে গল্পটা বলেছি, আমি বিশ্বাস রাখি যে আমাদের যেই দ্বন্দ্ব পাহাড় সমতল, আমার মনে হয় এই ছবিটা অনেকটা ঘুচিয়ে দিতেও পারে, অনেকটাই দ্বন্দ্বটাকে ক্লোজ করে দিতে পারে। কারণ এখানে তাদের গল্প বলা হয়েছে, কিন্তু তাদের গল্পের মধ্যে শেষ নয়। তাদের গল্প বাঙালি মানে প্লেন্সের যারা আছি তারা কানেক্ট করে ফেলবে, কারণ আমাদের কাছে একটা অন্য দৃষ্টিভঙ্গি তৈরি হবে। আমরা এতদিন কী করতাম, পাহাড় মানে গরমের ছুটিতে ঘুরতে যাবো, তুমি যেটা বললে বন্ধুরা মিলে বিলাসিতা করতে যাব। কিন্তু এইবার পাহাড়ে গেলে কিন্তু এই ছবিটা দেখার পর একটা নতুন দৃষ্টিভঙ্গি হবে। এবং আমি বিশ্বাস রাখি আমার সফলতাটা কোথায় হবে বা আমাদের সফলতাটা কোথায় হবে, যদি পাহাড় এই ছবি দেখার পর আরও 4টে তরুণ পরিচালক এসে, তরুণ লেখক এসে কালকে পাহাড়ের অন্য একটা দৃষ্টিভঙ্গি নিয়ে ছবি করে। আমি যেহেতু আমি 2-2.5 বছর ধরে এটার পিছনে আছি, আমি তাকে যতটুকু সহযোগিতা করা যায় সেই সময় গিয়ে আমি সহযোগিতা করব। দৃষ্টিভঙ্গি বদলানো দরকার, ঠিক আছে? আমরা ভালোটাও দেখব, অবশ্যই পাহাড় রোম্যান্টিক, পাহাড় হানিমুন স্পট, পাহাড় আমার প্রেম, পাহাড় আমার অভিমান, পাহাড় বেশিরভাগ থ্রিলার ছবিতে আমি দেখি পাহাড়টা কোথাও গিয়ে একটা চরিত্র হয়ে যায়। হ্যাঁ, পাহাড় চরিত্র হয়ে যায়। আর এখানে পাহাড় সময়,
ঠিক আছে, আর জার্নি থ্রু টাইম আমরা ট্রেলারে পর্যন্ত দিয়েছি, একটা সময়ের জার্নি, তো সেটা করতে পেরেছি। আর দ্বিতীয় যেটা বললে স্বাধীনতা, দেখো আমি স্বাধীনতার মানেটা না, মানে আমি বিশ্বাস করো আমার কাছে, আমি জানি না স্বাধীনতা কী, মানে আমি জানি না, আমাকে যদি কেউ বলে স্বাধীনতাটা ডিফাইন করতে, আমি পারবো না। তো যারা 15 তারিখ বা 26 তারিখ মিম করে আমরা কি সত্যিই স্বাধীন, সেই বলার ধৃষ্টতাও আমার নেই যে আমরা কি সত্যিই স্বাধীন এই ব্যাপারটা। আবার দ্বিতীয় কথা, আমরা যে স্বাধীনতাটা এনজয় করছি না এমনও নয়। তো আমি এই স্বাধীনতার ডেফিনেশন এত বাবা জানি না, এত বুঝি না। আমি শুধু জানি যে মানুষগুলো বা যে জায়গাগুলো আমাদের জন্য অনেকটা করেছে, আমার যতটুকু সামর্থ্য। দেখো, যদি পৃথিবীতে আমি রাস্তা দিয়ে হাঁটছি, সমস্ত দারিদ্রতা কি তুমি আমি দূর করতে পারবো? কখনো পারবো না। কিন্তু আমি যদি পাশে একজনকে দেখে 10 টাকা দিয়ে তার যদি এক ঠোঙা মুড়ি হয়, আমার কাছে সেটাই সফলতা। ছবি রিলিজের আগে আমরা একটা জায়গায় জয়ী, আমাদের সাহসের জন্য। ঠিক আছে, আমি অনুরোধ করবো, আপনি যারা যারা ছবি করতে চাও, ভালোবাসো, ঠিক আছে, সাহস দেখাও। ঠিক আছে, অল্প কিছু নিয়ে অনেক বড় জয় করা যায়। ঠিক আছে, যারা পর্বত শৃঙ্গ জয় করেছিলেন, স্মল মিলাতে যাও লার্জ বানাতে যাও, স্মল মিলাতে যাও লার্জ, মানে যারা পর্বত শৃঙ্গটা জয় করেছেন তাদের হাতে কটা ইকুইপমেন্টস থাকে বলো তো? তারা তো পর্বতের উপরে উঠে যাচ্ছে। ঠিক আছে, আমি তো অনেক ভাগ্যবান যে আমার পাশে এত ভালো একটা টিম ছিল, যা লাইটম্যান থেকে শুরু করে, ক্যামেরাম্যান থেকে শুরু করে, প্রোডাকশন থেকে শুরু করে, আর্ট ডিরেক্টর থেকে শুরু করে, মিউজিক, সবাই আমার সাথে সম্পর্ক এবং কোঅপারেট করেছে। তো বলবো, যারা যারা নতুন ছবি করতে আসছেন তারা আমার টিমকে নিয়ে নিন। ঠিক আছে, তারা সবাই মিলে কাজ করুন, দেখবেন অর্থ যেটা বলে এত পয়সা না হলে সিনেমা হয় না। আপনি ভালো কাজ নিয়ে আসুন, আমার ইউনিট 2 পয়সা কমে হলে তারা করে দেবে, কিন্তু আপনি যে ছবি করবেন সেটা ভালো। দৃষ্টিভঙ্গি বদলান। আশা করি যে আমাদের ছবিটার পর তুমি যখন নেক্সট কোনো তরুণ পরিচালকের ছবি নিতে যাবে, তখন গিয়ে যদি বলো প্রান্তিক, রাজন্যা কিংবা মলয়দা যে আমাদের ক্যামেরা করেছে, তাদের কথা কি সুন্দর ক্যামেরা, যে মিউজিক করেছে দেবাঞ্জন, তাদের কথাটা যদি তুলে ধরো, তাহলেই আমরা সফল। তোমার থটটা সত্যিই সৌম্য, এবং আমরাও এখানে বুদ্ধিজমকে প্রমোট করেছি, বুদ্ধিজম ও সৌম্য। তাই আমি সবাইকে অনুরোধ করব সৌম্যস থট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ সৌম্য দুর্দান্ত প্রশ্ন করে। ঠিক আছে, সৌম্যর প্রশ্ন সত্যি মন ছুঁয়ে গেছে, মানে এখানে ইন্টারভিউ দিচ্ছি বা বলছি বলে এমন কোনো ব্যাপার নেই, সত্যি মন ছুঁয়েছে, সত্যি রিয়ালিস্টিক প্রশ্ন। আর যেখানে বাস্তবতা আছে সেখানে সবটাই আছে। মানে আমরা কেউ তো ওই আকাশে ভাষার জগতে থাকি না, ওগুলো স্বপ্নে ভাল লাগে। বাস্তবের মাটিটা খুব কঠিন, খুব শক্ত, যে প্রশ্নগুলোও করলো। সাবস্ক্রাইব টু সৌম্যস থট চ্যানেল, এবং এই ছবির সমস্ত আপডেট সৌম্য এখানে দেবে, এবং আমি বিশ্বাস করি সৌম্য একটা দুর্দান্ত রিভিউ ছবিটা দেখে এসে সৌম্যস থটে দেবে। থ্যাংক ইউ সৌম্য, খুব ভালো লাগলো তোমার প্রশ্নের জন্য। আগামী দিন আরও এরকম প্রশ্নের জন্য অপেক্ষায় থাকবে। একদম।